সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য সংলাপে। আপনাদের সাথে আছি আমি ডক্টর মনি চৌধুরী। দর্শক, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, কিডনি রোগ, এর চিকিৎসা এবং করণীয়। এই বিষয়ে আলোচনায় অংশ নিতে আমাদের সাথে একজন বিশেষজ্ঞ, কিডনি বিশেষজ্ঞ উপস্থিত আছেন, প্রফেসর ডক্টর হারুন আর রশিদ, ফাউন্ডার প্রেসিডেন্ট, কিডনি ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। সুপ্রিয় দর্শক, আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের বলে দিতে চাই, এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, তাই আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার প্রশ্নটি রাখতে পারেন। যাচ্ছি আলোচনায়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন? আমি ভালো আছি। জি স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় তো কিডনি রোগ, এর চিকিৎসা এবং এই রোগ প্রতিরোধে বা এই রোগ প্রতিকারে কি করণীয়। তো শুরুতে আমরা আপনার কাছে একটু জানবো, যদি দর্শকদের উদ্দেশ্যে বলে দেন যে কি ধরনের কিডনি রোগ আছে। প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি চ্যানেল 24কে এই ধরনের একটা ভালো আলোচনা অনুষ্ঠানের জন্য। নিউজ 24 এখন আমাদের কিডনি রোগ সম্বন্ধে আমাদের সবারই জানা আছে। সাধারণত আমরা একটাকে দুভাগে ভাগ করি। হঠাৎ করে যদি কোনো কিডনি বিকল হয়, যেটা ইংরেজিতে আমরা বলি অ্যাকিউট কিডনি ফেইলিওর, আর ধীর গতিতে কিডনি বিকল হয় সেটাকে আমরা বলি দীর্ঘস্থায়ী কিডনি বিকল বা ক্রনিক কিডনি ডিজিজ। এখন অ্যাকিউট কিডনি ফেইলিওর 3 মাস পর্যন্ত থাকে, তারপরে যদি এটা রিকভারি না করে, ভালো না হয়, ওটাও কিন্তু আবার ওই ক্রনিক কিডনি ডিজিজে চলে যায়। তার মানে অ্যাকিউট কিডনি ইনজুরি বা আকস্মিক যদি কিডনি ডিজিজ হয়, তাহলে সেটার প্রপার ট্রিটমেন্ট দরকার। স্যার, একটু যদি জানি যে এই যে আকস্মিক কিডনি ডিজিজ হচ্ছে, সেগুলো কি কি কারণে বেশি হয়ে থাকে? আমাদের দেশে এখন যেটা প্রধান কারণ, বন্যা পরবর্তী সময় আমরা এখন দেখতে পাচ্ছি, যেটা এখানে যদি ডায়রিয়া জনিত কিডনি রোগ হয়, প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় শরীর থেকে, তাহলে অবশ্যই তার অ্যাকিউট কিডনি ইনজুরি হবে বা অ্যাকিউট কিডনি ফেইলিওর হবে। আর যদি ডেঙ্গু জ্বর হচ্ছে, আপনি দেখেছেন যে ডেঙ্গু জ্বর একটা প্রধান কিডনি রোগের কারণ। সুতরাং এই দুইটা রোগ বাংলাদেশের প্রচুর পরিমাণে হয় এবং এর জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। আর 3 নম্বর হচ্ছে, মানুষ যখন ডাক্তারের কাছে যায়, যদি জ্বর নিয়ে যায়, তখন দেখা যায় যে ডাক্তার সাহেবরা সব ওষুধের সঙ্গে সঙ্গে একটা করে অ্যান্টিবায়োটিক ইউজ করে। এই যে জেনে না জেনে যে অ্যান্টিবায়োটিক ইউজ করছে, এটাও কিডনি রোগে অ্যাকিউট কিডনি ফেইলিওরের প্রধান কারণ। আর এরপরেই হচ্ছে যে রোগীরা সবসময় এসে বলে যে আমার মাজায় ব্যথা হচ্ছে, আমার শরীরে ব্যথা হচ্ছে, আমি টিকতে পারছি না, আমাকে একটু ওষুধ দেন। তখন সাধারণত প্রেসক্রিপশনে দেখা যায় যে বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ তারা দিয়ে থাকে। এই ব্যথানাশক ওষুধগুলো আসলে ওভার দ্য কাউন্টার, এক্স্যাক্টলি, রোগীরা চাইলেই কিনে খেতে পারে। এই ব্যথানাশক ওষুধ হচ্ছে কিডনি অ্যাকিউট কিডনি হওয়ার আরেকটা বড় কারণ। সুতরাং এই কারণগুলো যখন ধরা পড়ে, তখন আপনি কি যদি ওষুধ সেবন করেন, সেটা বন্ধ করে দিতে হবে তাৎক্ষণিকভাবে। 2 নম্বর, যদি ব্যথানাশক ওষুধ হয়, সেটাও বন্ধ করতে হবে। আর যদি ডায়রিয়া জনিত কারণে যদি আপনার ডিহাইড্রেশন হয়, আপনার যদি শরীরে পানি স্বল্পতা বৃদ্ধি পায়, সেটাও তাৎক্ষণিকভাবে স্যালাইন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। সেটা আইভি স্যালাইনও দিতে পারেন, ওরাল স্যালাইনও দিতে পারেন। আর যদি অন্য কারণ হয়, তাৎক্ষণিকভাবে, যেমন ডেঙ্গু জ্বর, যখন সেটা প্লেটলেট কমে যায়, তারপরে রক্তের WBC কাউন্ট কমে যায় এবং তার সমস্ত শরীর ফুলে যায়, এই যে ফোলাটা, শরীর ফোলাটা, এটা কিন্তু কিডনি রোগের প্রধান লক্ষণ। সেক্ষেত্রে আপনাকে খুব সাবধানতাভাবে স্যালাইন দিতে হবে, সেখানে আপনাকে ডেঙ্গুর প্লেটলেটটা বাড়াতে হবে এবং এই সমস্ত যদি সমাধান করা যায়, তাহলে বেশিরভাগ এই ডেঙ্গু রোগী কিন্তু বেঁচেও যায়। এবং দেখা যায় যে এই যে আকস্মিক একটা কিডনি রোগ হলো, সেটা থেকে ফুল রিকভারিও সম্ভব হয়ে যাচ্ছে রোগীদের। এবার যদি একটু দীর্ঘমেয়াদী যে কিডনি রোগ বা ক্রনিক কিডনি ডিজিজ, সেটা সম্পর্কে একটু জানতে চাই, যে কি কি কারণে হয়। দীর্ঘমেয়াদী কিডনি রোগ হচ্ছে যদি কখনো কোনো কিডনি রোগ হয়ে থাকে, সেই রোগটা 3 মাসের অধিক চলতে থাকে। ধরেন আমরা যেটা বলি যে বাংলাদেশের প্রধান কারণ, সাউথ ইস্ট এশিয়াতেও, যে নেফ্রাইটিস বা নেফ্রোটিক সিন্ড্রোম, যেখানে শিশু থেকে শুরু করে বয়স পর্যন্ত শরীর ফুলে যায়, পায়ে পানি আসে, এবং তখন যদি প্রোটিন বা আমিষ পরীক্ষা করা যায়, তখন দেখা যায় যে তার অ্যালবুমিন বা প্রোটিন প্রস্রাব দিয়ে বেরিয়ে যাচ্ছে। কখনো 2+ বেরিয়ে যায়, কখনো 3+ বেরিয়ে যায়, 4+ বেরিয়ে যায়। সেটা ধরা খুবই সহজ। মাল্টিস্টিক্স বা অ্যালডোস্টিক্স
ওই প্রস্রাবের ভিতর ডুবিয়ে দিলেই ওই তার কালার চেঞ্জ দেখে এটা নিরূপণ করা যায়। এবং এই নেফ্রাইটিস বা নেফ্রোটিক সিনড্রোম প্রায় 40% কেসে বাংলাদেশে দীর্ঘস্থায়ী কিডনি রোগের প্রধান কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আপনার ডায়াবেটিস কিডনি রোগ। এই ডায়াবেটিস হচ্ছে যখনই ডায়াবেটিস ধরা পড়বে তখন আমাদের দেশে সাধারণত সঙ্গে সঙ্গে তার ডায়াবেটিসের চিকিৎসা করা হয়, কিন্তু এর সুপ্ত অবস্থায় যে ডায়াবেটিস কিডনি রোগ হতে পারে সেটা আমাদের সবাইকে বুঝতে হবে। ফলে তার সঙ্গে সঙ্গে প্রস্রাবটা পরীক্ষা করতে হবে। প্রস্রাব পরীক্ষা করা যদি অ্যালবুমিন ধরা পড়ে, সেটাও যদি ট্রেস প্রোটিন বা 1+ প্রোটিন বা ডাবল+ প্রোটিন ডায়াবেটিসের কারণে হয়ে থাকে, এটা হচ্ছে 2 নম্বর ডায়াবেটিক কিডনি ডিজিজ, যেটা শতকরা 30% হয়। আর 3 নম্বর কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ। এই উচ্চ রক্তচাপের কারণে সেখানেও যদি আপনি রক্ত প্রপারলি 120/80 রাখতে না পারেন, তার ব্লাড প্রেশার যদি 140/90 উপরে হয়, তখন সেটাও হবে ডায়াবেটিক হাই ব্লাড প্রেশারের জন্য কিডনি রোগ। আমরা জানি যে 25শে সেপ্টেম্বর আপনার বিশ্ব হার্ট দিবস পালিত হবে এবং হাইপারটেনশন নিয়ে কথা বলা হবে, এবং সেখানেও এই বিষয়ে বিস্তরভাবে আলোচনা হবে যে কীভাবে হাই ব্লাড প্রেশার থেকে যাতে কিডনি রোগ না হয়, হার্টের রোগ না হয়, স্ট্রোকের রোগ না হয়, এটা নিয়েও মানুষের সচেতনতা সৃষ্টি করা দরকার। এবং এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা এই রোগগুলোকে তখন আমরা প্রতিরোধ করতে পারবো। কারণ আপনি প্রথমেই বলেছিলেন যে অ্যাকিউট কিডনি ইনজুরি যদি হয় সেটাও প্রপারলি ট্রিটমেন্ট না হলে ক্রনিক কিডনি ডিজিজে চলে যেতে পারে। ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো যদি নিয়ন্ত্রণে না থাকে সেক্ষেত্রেও কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। তার মানে সচেতনতাটা আসলে এখানে খুবই ইম্পর্টেন্ট, যে এই ডিজিজগুলো যদি হয় সাথে সাথে এর নিয়ন্ত্রণের জন্য স্টেপ নিতে হবে। স্যার, আপনি অনেকটাই বলে দিয়েছেন যে কি কি ধরনের লক্ষণ নিয়ে রোগীরা আসে। এর মধ্যে বলেছেন যে শরীর ফুলে যাওয়া, এটা একটা অনেক খুব কমন এই রোগীদের জন্য। তারপর আমি আরেকটু ভাবে জানবো যে ক্রনিক কিডনি ডিজিজের রোগীরা কি কি ধরনের লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসে? এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে আপনি ডায়াবেটিস রোগ বলেন, আর নেফ্রোটিক সিনড্রোম বলেন, আর আপনি উচ্চ রক্তচাপের কারণ বলেন, 50% মানুষ তার যে ক্রনিক কিডনি ডিজিজ আছে সেটা জানে না। তার কারণ এই সমস্ত রোগে কোনো উপসর্গ হয় না। এই যে উপসর্গ হয় না তার কারণে তারা ডাক্তারের শরণাপন্ন হয় না, এবং ডাক্তারের শরণাপন্ন না হওয়ার জন্য ব্লাড প্রেশারটা তারা জিয়ে রাখে। তার ডায়াবেটিসটা ওই শুধু ইনসুলিন বা ট্যাবলেট দিয়ে কন্ট্রোল করতে থাকে, কিন্তু ভিতরে ভিতরে যে তার কিডনি আক্রান্ত হচ্ছে সেটা 50% থেকে 60% মানুষ বুঝতেই পারে না। যখন সিমটম শুরু হয় তখন আমরা জানি যে তার কিডনির 80 থেকে 85% নষ্ট হয়ে গেছে। এই যে 80 থেকে 85% নষ্ট হয়ে যায় তখন আর ওটা রিভার্সেবল করা যায় না। তখন তো আপনি যতই ওষুধ দেন না কেন, যতই প্রেশার মেনটেন করেন না কেন, যতই খাবার দাবারে তার ঠিকভাবে বলে দেন না কেন, ওই কিডনি রোগ আর বেশি দিন টেকানো যায় না। তার মানে কিডনি রোগ আছে কিনা, যদি কারো নেফ্রোটিক সিনড্রোম বা গ্লোমেরুলোনেফ্রাইটিস হচ্ছে, ডায়াবেটিস, হাইপারটেনশন থাকে, রেগুলার বেসিসে তার আসলে এই রুটিন হিসেবে এই পরীক্ষাগুলো করানো উচিত। অবশ্যই। কারণ আপনারা যেভাবে কিডনি ডিজিজটাকে ভাগ করে থাকে যে 5টা ভাগ আছে, সেই 5 ভাগের প্রথম 3 ভাগে তো আসলে কোনো লক্ষণই নাই, যেটা আপনি বলছিলেন, এবং যখন স্টেজ 4 এ চলেই যাচ্ছে তখন আসলে এটা ইরিভার্সিবল হয়ে যাচ্ছে। সো এটা রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে আসলে ঢুকিয়ে নেওয়া উচিত। সো সেটাই একটু জানবো যে কি কি রুটিন ইনভেস্টিগেশন এই কিডনি রোগে আক্রান্ত রোগীদের জন্য আপনি সাজেস্ট করবেন? কিডনি রোগটা এক জটিল হলেও এর ডায়াগনোসিসটা করা অত্যন্ত সহজ। জি, যে কোনো ডাক্তার হোক, নার্স হোক, ইভেন যে সচেতন ব্যক্তি তার কিডনি রোগ আছে কিনা সে নিজেই সেটা বলতে পারে। সেটা একমাত্র চিকিৎসা, একমাত্র ডায়াগনোসিসের কারণ হচ্ছে তার প্রস্রাবটা পরীক্ষা করা। প্রস্রাব পরীক্ষা করতে যদি ল্যাবরেটরিতে যান ও মাত্র 50 টাকা নিবে, কিন্তু আপনি এই দারুণ কঠিন রোগ থেকে রেহাই পাবেন। প্রস্রাব পরীক্ষা করে যদি আমি একটু বলেছিলাম যে অ্যালবুস্টিক্স প্রস্রাবে ডুবিয়ে ওর কালারটা চেঞ্জ করলে বোঝা যায় তার 1+ প্রোটিন যাচ্ছে না 2+, না 3+, না 4+। যখনই 2+-এর অধিক যাবে এসে বুঝতে পারবে যে তার কিডনি রোগ হয়ে গেছে। তখন তাকে জানতে হবে যে তার এই কিডনি রোগটা কি নেফ্রাইটিসের জন্য হলো না ডায়াবেটিসের জন্য। তো গ্লুকোমিটার দিয়ে ব্লাড সুগার চেক করবেন।
এটা তো লাগে মাত্র 15-20 টাকা। জি, তাহলে গ্লুকোমিটার দিয়ে যদি তার ব্লাড সুগার 11 পয়েন্ট উপরে বেশি পাওয়া যায়, তার ডায়াবেটিস আছে, সে জানতে পারলো। আর ব্লাড প্রেশার তো যন্ত্র সবার ঘরে ঘরে, জি, ব্লাড প্রেশার যন্ত্র দিয়ে সে যদি ব্লাড প্রেশার মেপে দেখে 140/90 অ্যাডাল্টের, এবং এইটা পরের মাসে মেপে সেটাও দেখে যে 150/100 হয়ে গেছে, সে তো কনফার্ম হয়ে গেল যে সে উচ্চ রক্তচাপ আছে। তখন আবার সে ওই অ্যালবুমিনটা দেখবে, যদি অ্যালবুমিন 1+2+ থাকে, তার মানে তার উচ্চ রক্তচাপের কারণে দীর্ঘস্থায়ী কিডনি রোগ অলরেডি হয়ে গিয়েছে। জি, এই সময়ে যদি সে চিকিৎসা করে তাহলে কিন্তু আপনি একটা রিভার্স করতে পারেন, তার পরিপূর্ণভাবে কি সুস্থ করে দিতে পারেন। পরীক্ষা বা আনুষঙ্গিক আর কোনো পরীক্ষা আর সেগুলো সংঘর্ষে যদি আপনার নেফ্রাইটিস হয় তাহলে আপনার রক্তের ক্রিয়েটিনিনটা করবেন, জি, তার সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড টিসিওটা দেখবেন, সার কী পরিমাণে অ্যালবুমিন শরীরে আছে সেটা দেখবেন, তার কোলেস্টেরল লেভেলটা দেখবেন। এই তো। আর স্পেসিফিক যেগুলো টার্সিয়ারি কেয়ারেতে হয়, যেটা আমরা করে থাকি, সেগুলো একটু কমপ্লিকেটেড, সেগুলো কিন্তু সাধারণ মানুষের জানার দরকারও নেই, সাধারণ ডাক্তারেরও জানার দরকার নেই, সেটা স্পেশালিস্টের উপর হাত ছেড়ে দেন, সেটার সংখ্যা কম আর কি। যারা কিডনি রোগে আক্রান্ত হয়ে গেছেন অলরেডি, তাদের জন্য আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? আমরা যদি বলি যে প্রথমেই যেটা ধরা পড়লো স্টেজ 4-এও যদি আসে, সেক্ষেত্রে কি কি ধরনের চিকিৎসা আছে? চিকিৎসা যুগান্তকারী পরিবর্তন হয়েছে। গ্লোনেফ্রাইটিসের এত ভালো ভালো ঔষধ আছে আমাদের দেশে, এবং এখন যে গাইডলাইনগুলো প্রকাশ পায়, প্রতি বছরই একটা একটা করে নতুন গাইডলাইন দেওয়া হয় যে কি কি নতুন ধরনের ওষুধ পৃথিবীতে এসছে, সেটা বাংলাদেশেও চলে এসছে। তো ওইটার যদি ডাক্তাররা ফলো করে, ডাক্তাররা যদি একটু বেশি পড়াশোনা করে, তাহলে কিন্তু খুব মডার্ন ট্রিটমেন্ট তাকে দিতে পারে যে কোনো রোগীকে। যেমন নেফ্রাইটিস হলো বা নেফ্রোটিক সিনড্রোম হলো, আমরা জানি যে অ্যাডাল্ট নেফ্রোটিক সিনড্রোম হলে তাকে একটা কিডনি বায়োপসি করতে হবে। কিডনি বায়োপসি করে আমরা তাকে দেখতে পারলাম যে কী ধরনের কিডনি রোগ। এই কী ধরনের কিডনি রোগ জেনে আপনি একেবারে স্পেসিফিক ট্রিটমেন্ট দিয়ে তার 80% সমাধান করে দিতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে আপনি স্পেসিফিক ট্রিটমেন্ট দিয়ে সমাধান করতে পারবেন। তবে 20-30% এখনও আমাদের ওই ধরনের ওষুধ পৃথিবীতে আবিষ্কার হয় না যে সেটাকে আপনি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন। এই 80%-এর মধ্যে সমাধান হয়ে গেছে, সেইটা আপনার যে ধরনের কিডনি রোগী হোক না কেন। আর আমাদের দেশে তো আরও সহজ, যে আমাদের দেশে সাধারণত ইনফেকশন দ্বারা নেফ্রাইটিস হয়। এই ইনফেকশন ধরে নেফ্রাইটিস পরিপূর্ণ সুস্থ হয়ে যায় যদি প্রপারলি ট্রিটমেন্ট করতে পারেন। আর একটা হয় শিশুদের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি মিনিমাম চেঞ্জ নেফ্রোটিক সিনড্রোম। সেটা আপনার সাধারণত কর্টিসন বা প্রেডনিসোলন যে ওষুধ, সেটা যদি ভালোভাবে সুন্দরভাবে দিতে পারেন, তাহলে সে 80% কেসে একার পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। কিন্তু 20-30% কেসে ওই রোগটা আবার বারে বারে হতে থাকবে। ওই যে বারে বারে হতে থাকে, তখন এটা স্পেশালিস্টের ট্রিটমেন্ট লাগে, কিন্তু সেটার আবার ওষুধ আছে। স্যার, যেই অসুখটা একেবারে ভালো হয়ে যাচ্ছে আপনি বললেন, তারা তো আর ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার কোনো চান্স না, 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 সে একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। কিন্তু ডায়াবেটিসের লাইফ লং ট্রিটমেন্ট দিতে হবে, উচ্চ রক্তচাপের লাইফ লং ট্রিটমেন্ট দিতে হবে। সেই উচ্চ ডায়াবেটিস কিডনি ডিজিজে খুব ভালো ভালো ওষুধ আবিষ্কার হয়েছে, সেটা ওরাল ড্রাগস আছে, তারপরে ইনসুলিন আছে, তারপরে ডায়েটারি মডিফিকেশন আছে। এই তিনটে আপনি যদি তাকে দিতে পারেন, তাহলে সে ডায়াবেটিস যদি কন্ট্রোল রাখতে পারে, তাহলে তার ক্রনিক কিডনি ডিজিজ খুব ধীরে ধীরে বাড়তে থাকবে। স্যার, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কিডনি ডিজিজ যদি আরো বেশি খারাপ হয়, তখন কিন্তু ডায়ালাইসিসের প্রয়োজন হয়, যেটা রোগীরা অনেকেই জানতে চান যে বিষয়টা কি এবং ভীত এটা নিয়ে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, স্বাস্থ্য সংলাপের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মাঝে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য সংলাপে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, কিডনি রোগ, এর চিকিৎসা এবং করণীয়। চলুন ফিরছি আলোচনায়।
স্যার, আমরা বিরতির আগে যে কথাগুলো আপনি বলছিলেন দর্শকদের উদ্দেশ্যে, যে কিডনি রোগ যদি আকস্মিক কিডনি রোগ হয়, যদি চিকিৎসা সঠিক হয় তাহলে 80% ক্ষেত্রে দেখা যায় একদম সুস্থ হয়ে যায় বিভিন্ন রোগের ক্ষেত্রে। আর যদি সেটা সুস্থ না হয়, ক্রনিক কিডনি ডিজিজ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের চিকিৎসা আধুনিকতায় কি কি এখন আর আছে? যদি অ্যাকুট কিডনি ফেলিওর ক্রনিক কিডনি ডিজিজে চলে যায়, দ্যাট ইন্ডিকেট যে তার সিরাম ক্রিয়েটিনিন কমে নাই আর কি, বাড়তি রয়ে গেছে, তখন সেই ক্রনিক কিডনি ডিজিজের উপরেই ট্রিটমেন্ট করতে হবে। এবং সেটা একই ধরনের ট্রিটমেন্ট হবে অন্যান্য যারা ক্রনিক কিডনি রোগ আছে বা দীর্ঘস্থায়ী কিডনি রোগ আছে তাদেরই মতো। কিন্তু তাদের যদি ডায়াবেটিস যদি না হয়, উচ্চ রক্তচাপ যদি না হয়, তাহলে তাদের ট্রিটমেন্টটা একটু ভালোভাবে করা যাবে দেন দ্যাট অফ যাদের ডায়াবেটিস কিডনি রোগ আছে, উচ্চ রক্তচাপ কিডনি রোগ আছে। সেই জন্য অনেক ক্ষেত্রে যখন সিরাম ক্রিয়েটিনিন 3 মিলিগ্রামের উপরে চলে যায় অ্যাকুট কিডনি ফেইলরে, সেটাকে আমরা বলি স্টেজ 3 অ্যাকুট কিডনি ফেইলর। তো এই স্টেজ 3 অ্যাকুট কিডনি ফেইলরে আপনার অনেক সময় ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস করার মাধ্যমে সে আবার নর্মাল ফিরে আসে উইদিন 3 মান্থস। অনেকের মধ্যে কিন্তু এই ধারণাটা আছে যে একবার যদি ডায়ালিসিস শুরু হয় তাহলে আজীবন চলতে থাকবে। তো আপনি যে বিষয়টি বলছেন যে যদি অ্যাকিউট কিডনি ইনজুরি হয় তাহলে তো এই ডায়ালিসিস আর পরবর্তীতে হয়তো রোগীর নাও লাগতে পারে, তাই না? অবশ্যই অবশ্যই। সে যদি 3 মাসের মধ্যে ভালো হয়ে যায় তাহলে আর তার কোনো ডায়ালিসিসও লাগবে না, সে পরিপূর্ণ সুস্থ। কিন্তু তার 6 মাস পর পর একবার করে, 3 থেকে 6 মাস পর পর একবার করে ডাক্তারকে দেখাতে হবে যে সিরাম ক্রিয়েটিনিন নর্মাল এখনও আছে কি না। যদি নর্মালের চেয়ে একটু বেশি থাকে তাহলে তার ক্রনিক কিডনিতে যে সমস্ত ট্রিটমেন্টটা দিয়ে থাকি সেগুলো দিতে হবে। অ্যাকুট কিডনি ফেলিওরের আরও যে 2টা কারণ আমাদের দেশে আছে, আমি মাত্র 3টা বলেছি, কিন্তু এর মধ্যে প্রেগনেন্সি রিলেটেড অ্যাকুট কিডনি ফেলিওর হয়, বাচ্চা প্রসবের সময় কি অ্যাকুট কিডনি ফেলিওর হয়, এইগুলো জাতীয় কিডনি রোগ আমাদের দেশে কিন্তু আছে। প্রসবকালীন অবস্ট্রাকশন হয়ে কিডনি ফেলিওর হয়। তারপরে আপনার যে হার্টের রোগ থাকলে যে ডাই দিয়ে ট্রিটমেন্ট করা হয়, যেমন আমরা হার্ট ডিজিজ হলেই কিন্তু ব্লক ধরার জন্য সাধারণ মানুষ বুঝেন যে রিং বসানো অথবা বসাতে হবে কিনা সেটা দেখার জন্য এনজিওগ্রাম যেটা করা হয়, এনজিওগ্রাম, ওই এনজিওগ্রামের ডাইতেও আবার অ্যাকুট কিডনি ফেলিওর হয়। এমনকি যদি আইভিউ করার সময় যে ডাইটা দেই সেগুলোতেও অ্যাকুট কিডনি ফেলিওর হয়। যে কন্ট্রাস্টটা ব্যবহার করা হচ্ছে সেটা কিডনিকে ইনজুর করে। স্যার, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা দর্শকের প্রশ্নটি নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। দর্শক সংযোগটি মনে হয় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আপনি আরো একবার চেষ্টা করুন, আমরা ফিরছি আলোচনায়। স্যার, যে বিষয়টি বলছিলেন যে যদি কিডনি রোগ ভালো না হলো সেক্ষেত্রে ডায়ালাইসিস এবং ওষুধ সেবনের চিকিৎসার মধ্যে যে তফাৎটা, সেটা আমি একটু জানতে চাই যে কি কি ওষুধ দিয়ে আপনারা চেষ্টা করেন যেন এই রোগীটা ডায়ালাইসিস না লাগে? কারণ ডায়ালাইসিস আসলে এখনো পর্যন্ত সবার মধ্যে ভীতি, কারোরই কাম্য না। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে এই রোগীগুলো ওই সময়টাতে ম্যানেজ করেন? যদি আপনি একটু আগে বলেছিলেন স্টেজ 3 সাধারণত সিরাম ক্রিয়েটিনিন সাধারণত 3 থেকে 4 মধ্যেই থাকে। আবার স্টেজ 4 হয়ে গেলে বা 5 হয়ে গেলে 4 থেকে 5 মিলিগ্রাম বা 6 থেকে 7 মিলিগ্রাম। তখন এই যদি অবস্থা হয় তখন আমরা প্রথম থেকেই তার খাবার দাবার একটা নিয়ন্ত্রণ নিয়ে আসি। এই প্রোটিন খাবার কম খেতে বলি, প্রোটিন খাবার কম খাবে, কার্বোহাইড্রেট এবং ফ্যাট জাতীয় খাবার মোটামুটি খেতে পারবে। প্রোটিনটাই হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘস্থায়ী কিডনি রোগের জন্য। তখন এই মাত্রা আবার নির্ধারণ করতে হয়। এই মাত্রা নির্ধারণ করার জন্য আমরা নর্মাল মানুষ সাধারণত প্রোটিন খেয়ে থাকি 1 গ্রাম পার কেজি বডি ওয়েট, অর্থাৎ 60 গ্রাম যদি কোনো 60 কিলো যদি কারো ওয়েট হয়, ওজন হয়, তাকে 60 গ্রাম প্রোটিন দিতে হয়। আমরা জানি যে 1 গ্রাম প্রোটিনে একটা ডিমে 6 থেকে 7 গ্রাম প্রোটিন থাকে। এক টুকরা মাছ, 1 ছটাক পরিমাণ মাছে থাকে 8 গ্রামের মতো। 1 ছটাক মাংস, মুরগির মাংস থাকে 8 গ্রাম পর্যন্ত। তো এই ধরনের প্রোটিনে যদি কিডনি ড্যামেজ হয়, সেটা যদি আপনার
তার প্রোটিনটা 0.5 গ্রাম পার কেজি বডি ওয়েট হতে হবে, অর্থাৎ নর্মাল প্রোটিনের চেয়ে তার হাফ প্রোটিন তখনই রিডিউস করতে হবে। তখন রিডিউস করে তার সঙ্গে সঙ্গে আপনার ডায়াবেটিস যদি থাকে ডায়াবেটিক ট্রিটমেন্ট করতে হবে, উচ্চ রক্তচাপ থাকলে উচ্চ রক্তচাপে ট্রিটমেন্ট করতে হবে। এই তিনটা যদি তার খুব সুন্দরভাবে ঠিক করা যায় তাহলে দেখবেন যে তার কিডনি যেটা উপরের দিকে যাচ্ছিল সেটা একটা নেমে সমান্তরালের দিকে চলে যাবে এবং এইভাবে সে আরও 8-10 বছর ভালো থাকবে। জি স্যার, আরও একটা বিষয় আপনারা বলে থাকেন রোগীদেরকে যে প্রস্রাবের পরিমাণও কিন্তু রোগীদের কমে যায়, শরীর ফুলে যায়, পানি খাওয়ার ব্যাপারে আপনারা একটু নিয়ম বলে থাকেন, সেটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমরা সাধারণত নর্মালি বলে থাকি 2 থেকে 3 লিটার পানি সেবন করবেন। যদি শরীর ফোলা থাকে সেক্ষেত্রে আপনি 1 লিটার থেকে ম্যাক্সিমাম 1.5 লিটার পানি খেতে পারেন। আমরা মনে করি যে 1 লিটার পানি খাওয়াই বাঞ্ছনীয় যতক্ষণ না শরীর ফোলা থাকবে। শরীরের ফোলা কমে গেলে যখন আর ফোলা থাকবে না তখন আপনি 1.5 লিটার, 2 লিটার, 2.5 লিটার পর্যন্ত খেতে পারবেন এবং এই খাওয়াটাই বাঞ্ছনীয়, কারণ ডিহাইড্রেশনে ক্রিয়েটিনটা বেড়ে যায়। সুতরাং আপনার যদি শরীর ডিহাইড্রেশন না থাকে সেটা সিরাম ক্রিয়েটিনের জন্য ভালো, কিন্তু তাই বলে এমন বেশি পানি খাবেন না যাতে আপনার হার্টের সমস্যা হয়। সুতরাং আপনাকে ওই সময়ে 30 থেকে 35 ভাগ কিডনি রোগী হার্টের রোগেও ভুগে। জি স্যার, এই বিষয়গুলো আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমরা দর্শকের প্রশ্ন নিয়ে ফেলি। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে বলছি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার শ্রীমঙ্গল থেকে। আমার 6.5 বছর বয়সে 2019 সালে সেপ্টেম্বর অক্টোবরের দিকে অপারেশন করাইছিলাম পরিবার মেডিকেল হাসপাতালে ডাক্তার রুহুল আমিন, প্রফেসর রুহুল আমিন স্যারের এখানে। তখন বয়স কম ছিল, অনেক টেস্ট করা হয়েছে, যে অ্যানাটমিক আণবিক টেস্ট এগুলো করা হয়েছে। এখন তাকে আর রিপিট আমি আর উনারে দেখাইতে পারি নাই দূরবর্তীতার কারণে এবং বিভিন্ন ঝামেলা, করোনা এবং এই সমস্ত কারণে। এখন তার বয়স প্রায় 12 বছর। এখন সে দিন দিন শুকাইতেছে, খাওয়াতে তেমন রুচি নাই, বমির ভাব করে, বমি হয় না কিন্তু বমির একটা টেন্ডেন্সি থাকে সবসময়। আর লেখাপড়াও মনোযোগী, তার স্মরণ শক্তি অনেক কমে গেছে। এই জন্য আমি কি করতে পারি আমি স্যারের কাছে জানতে চাই। তার বয়সটা একটু বলেন। এখন 12 বছর। তার ডিটিপি এর এনোগ্রামে কি পেয়েছেন? জি, তখন হয়েছিল বাম দিকের কিডনিতে 50% ড্যামেজ ছিল। 50% ড্যামেজ ছিল। না, বাম কিডনিতে কত, ডান কিডনিতে কত? বাম কিডনিতে 50% আমাকে যেটা বলছে আর কি, আর ডান কিডনি সঠিক ছিল, ভালো ছিল। টোটাল কত? টোটাল 50% বলেছে স্যার মনে হয়। টোটাল 50%। দুইটা, তাহলে তো দুইটা কিডনিতেই সমস্যা মনে হচ্ছে। জি না, দুইটা কিডনি না, স্যার বলছেন যে বাম কিডনিতে, এবং তার ওই বাম কিডনিটা বড় হয়ে গেছিল। আমি ওইটাই জানতে চাচ্ছি যে তার মানে তার বাম কিডনিতে অপারেশন হয়েছে অলরেডি। জি। আর ডান কিডনি পুরোপুরি সুস্থ আছে। পুরোপুরি সুস্থ। পুরোপুরি যদি সুস্থ থাকে তাহলে তার আর আপনি তো কোনো সমস্যা হওয়ার কথা না সারা জীবনেও। এখন রোগী যেটা বলছে যে বমি ভাব, ক্ষুধা, বমি ভাব অন্য কারণ হতে হবে। এটাতে কি করণীয়? আর সিরাম ক্রিয়েটিনিন কত? জি, ক্রিয়েটিনিন লেভেল, সিরাম ক্রিয়েটিনিন যেটা আমরা সবসময় করে পয়েন্ট থাকি হিসেবে আপনারা যেটাকে বলেন, কিডনির পয়েন্টটা কত? তো 12 করি নাই আমি, অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে, এটা আমার মত। এখনো করেন নাই? জি। ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্নের উত্তরটি দেওয়া হবে, আমাদের সাথেই থাকুন। স্যার, মেইনলি ওনার যেটা কোয়ারি বুঝতে পারলাম যে একটা কিডনিতে অপারেশন হয়েছে, আরেকটা ভালো আছে তখন বলেছিল, কিন্তু এখন এই যে ক্ষুধা মন্দা কিছুই খেতে পারছে না, এখন আসলে কি করণীয়? কোন পরীক্ষা করণীয় বা ডক্টরের কাছে যাবেন, এই বিষয়টাই আপনার কাছে জানতে চাচ্ছি। যদি বাম কিডনি আপনার পরিপূর্ণ সুস্থ থাকে আপনার সিরাম ক্রিয়েটিনিন কখনোই বাড়বে না, এবং যে ক্ষুধা মন্দা হচ্ছে সেটা অন্য কোনো কারণ হবে। আর যদি আপনি বলেন যে তার স্মরণশক্তি কমে যাচ্ছে তাহলে ভিটামিন ডি লেভেলটা দেখবেন। ভিটামিন ডি লেভেল কমলে বাচ্চাদের স্মরণশক্তি কমে যায় আর কি। সুতরাং ওটা একটা কথা। তারপরে আপনার থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা সেটাও আপনাকে দেখতে হবে। T3, T4, THS করে
T3 T4 টেস্ট করলে যদি সংশ্লিষ্ট কমে যায় সেটা একটা কারণ হতে পারে। এর সঙ্গে আমি মনে করি না যে কোনো কিডনি রোগের সম্পর্ক আছে, যেহেতু বাম কিডনি সম্পূর্ণ সুস্থ। একটা কিডনি সুস্থ থাকলেই সে আমাদের হিসাবে প্রায় 80 থেকে 90 বছর ভালো থাকবে। জি, আর দুটো কিডনি যদি ড্যামেজ থাকে সেটা অন্য ধরনের বিষয়, সেটা অন্য ধরনের ট্রিটমেন্ট আমাদের দেওয়া দরকার, কি সেটা ছোট বাচ্চাই হোক বা বয়স্ক বাচ্চাই হোক। জি স্যার, আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, আমরা দর্শকের প্রশ্নটি নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মিরপুর থেকে বলছি, আমি কিডনি পেশেন্ট। একটু জোরে বলেন। আমি কিডনি পেশেন্ট। জি। আমি 1 বছর ধরে ডায়ালিসিস নিচ্ছি। জি। কিন্তু আমার ক্রিয়েটিনটা স্যার 17তে থাকে। জি। ঠিক আছে, এটা একটু কমানোর উপায়টা কি স্যার? আপনার এই প্রস্রাব পরিমাণে 24 ঘন্টা কত হয়? প্রস্রাব স্যার পরিমাণে মনে হয়, মানে যেটুকু আমি পানি খাই, আমি সারাদিনে 750 থেকে 800 পানি খাই। এর থেকে মনে হয় আমার 200 থেকে 300 গ্রাম প্রস্রাব হয়। এখন আমাদের একটা এই নিয়ম আছে, আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল আছে? জি জি, না প্রেশার হাই স্যার, প্রেশার হাই। প্রেশার ওষুধ ঠিক মতো খাচ্ছেন? জি 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 স্যার। আমাদের একটা গাইডলাইন, যেটা যদি কারো প্রস্রাব যদি 300 সিসির নিচে হয় 24 ঘন্টায়, তাহলে আপনাকে মিনিমাম সপ্তাহে 3টা ডায়ালিসিস করতে হবে সুস্থ থাকার জন্য। হিমোগ্লোবিন 10 গ্রামের উপরে থাকতে হবে। ব্লাড প্রেশার 140/90 এর নিচে থাকতে হবে। 140/90 এর উপরে হলে স্ট্যান্ডিং ব্লাড প্রেশার। লাইং, সিটিং, স্ট্যান্ডিং 3 ভাগে ডায়ালিসিস রোগীর ব্লাড প্রেশার চেক করতে হয়। আমরা সাধারণত দেখি যে যদি স্ট্যান্ডিং ব্লাড প্রেশার মানে দাঁড়িয়ে ব্লাড প্রেশার 140/90, কিন্তু তাহলে ঠিক আছে, কিন্তু আবার লাইংয়ে ব্লাড প্রেশার 200 উঠে যাচ্ছে, তাহলে আপনার প্রেশার ওষুধ বদলাইতে হবে, কারণ তাহলে মাথা ঘুরতে পারে। তা আপনার প্রধান কারণ হবে ক্রিয়েটিনের দিকে দাম দিতে হবে না, আপনাকে দাম দিতে হবে আপনি ভালো মাছ, মাংস, দুধ, ডিম এগুলো বেশি পরিমাণে খাবেন, এবং আপনি সপ্তাহে 3টা করে ডায়ালিসিস করবেন, এবং আপনার রক্তের হিমোগ্লোবিন 10 গ্রাম থেকে 11 গ্রামের মধ্যে রাখবেন। 11 গ্রামের উপরে রাখবেন না। 11 গ্রামের উপরে রাখলে আপনার হার্টের অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। আবার 10 গ্রামের নিচে রাখলে আপনি একটু দুর্বলতা ফিল করতে পারবেন। আপনাকে প্রায় বড় বড় মাছ খেতে হবে, বড় বড় টুকরো মাংস খেতে হবে, একটা ডিম খেতে হবে, এবং পানি আপনি 1 লিটার নিচে খেলে ভালো, যদি যেহেতু প্রস্রাব আপনার কম হয়। জি, সুতরাং সিরাম ক্রিয়েটিন কোনো গাইডলাইন না। জি স্যার, আমাদের আরেকটা বিরতির সময় হয়েছে, আমরা একটা বিরতি নিয়ে ফিরব। দর্শক, স্বাস্থ্য সংলাপের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি। ফিরব কিছুক্ষণের মাঝে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24-এর সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য সংলাপে। সাথে আছি আমি ডক্টর মনি চৌধুরী। দর্শক, আজ আমরা আলোচনা করছি কিডনি রোগ, এর চিকিৎসা এবং করণীয় নিয়ে। আর আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন কিডনি বিশেষজ্ঞ, প্রফেসর ডক্টর হারুন আর রশিদ, ফাউন্ডার প্রেসিডেন্ট, কিডনি ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। চলুন দর্শক, ফিরছি আলোচনায়। স্যার, আমাদের এই কিডনি রোগে আক্রান্ত রোগীদের জন্য কিন্তু একটি যুগান্তকারী যে ট্রিটমেন্ট পদ্ধতি, সেটা আমি বলবো রেনাল ট্রান্সপ্লান্ট। যদি কিডনিটা প্রতিস্থাপন করা যায় বা বদলে ফেলা যায়, তো কারা এই কিডনি প্রতিস্থাপন করতে পারবেন, সেটার কি কি ক্রাইটেরিয়া আছে সেই সম্পর্কে জানবো। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আপনি করেছেন আর কি। আমরা সাধারণত কিডনি ট্রান্সপ্লান্টের সঙ্গে 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে জীবিত ব্যক্তি, আত্মীয় স্বজনের কিডনি ট্রান্সপ্লান্টেশন, আর একটা হচ্ছে মৃত্যুর পরে কিডনি ট্রান্সপ্লান্টেশন। আমরা বাংলাদেশে সাধারণত জীবিত ব্যক্তির আত্মীয় স্বজনের কিডনি ট্রান্সপ্লান্ট করে থাকি, তবে ইতিমধ্যে মৃত ব্যক্তির ট্রান্সপ্লান্টেশনও 2টো হয়ে গেছে অলরেডি, 2023 এবং 2024-এ। এখন শিশুদের সাধারণত আমরা জীবিত অবস্থায় 5 বছর থেকে শুরু করে 65 বছর পর্যন্ত আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করি, আত্মীয় স্বজনের কিডনি দিয়ে। এখন আত্মীয় স্বজন বলতে কী বোঝায়? বাবা মা, ভাই বোন, চাচা মামা, ফুপু খালা, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, এবং এখন আমাদের অর্গান এক লতে আছে দাদা দাদি, নানা নানি। সুতরাং একটা প্রায় 22টা কমন প্লেস আছে যেখানে আপনি আত্মীয় স্বজনরা কিডনি দিতে পারেন। কিন্তু সেই যেই কিডনি দিবেন, যিনি ডোনার হবেন, তার ডায়াবেটিস থাকা চলবে না, উচ্চ রক্তচাপ থাকা চলবে না, কোনো ধরনের কিডনি রোগ থাকা চলবে না।
এবং এই যদি সে ফ্রি থাকে তখন আমরা তাকে অ্যাডাল্ট হলে তার কিডনি ট্রান্সপ্ল্যান্ট করলে সে সাধারণত আমাদের দেশেই প্রায় 30 থেকে 35 বছর পর্যন্ত এখনও বেঁচে আছে, এরকম অনেক রুগী আছে। কিডনি ট্রান্সপ্ল্যান্ট করলে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে, তার কোনো দিনও আর ডায়ালিসিস করতে হবে না, সে তখন কাজকর্ম করতে পারবে, প্রপার এডুকেশনও করতে পারবে, আর মহিলা হলে সে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চাও নিতে পারবে। কিছু ওষুধ সেবনের কি প্রয়োজন হয়ে থাকে কিডনি? হ্যাঁ, কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার পরে কিছু কিছু ওষুধ দেওয়া হয়, সেই ওষুধগুলো লাইফ লং খেতে হয়। সে ওষুধের মূল্য ডায়ালিসিসের তুলনায় অনেক কম আর কি। অনেক কিডনি রোগীর কিন্তু এই প্রশ্নটা থাকে যে আমার ভাই বা আমার বোন আমাকে কিডনি দিতে চায়, আমাদের ব্লাড গ্রুপ এক না। এটা আমি মেডিসিন বিশেষজ্ঞ, আমি অনেক সময় এই প্রশ্নটার সম্মুখীন হই। আপনার কাছ থেকে এই প্রশ্নটার উত্তর। আমরা কিডনি ফাউন্ডেশনে প্রায় 10 বছর থেকে রক্ত গ্রুপ না মিললেও কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে আসছি। আমাদের ট্রান্সপ্ল্যান্ট খুব সাকসেসফুল, কিন্তু এর খরচটা একটু বেশি। যেমন লাইফ রিলেটেড ট্রান্সপ্ল্যান্ট করলে আমরা সাধারণত 2,60,000 টাকা নিয়ে থাকি। আর যদি ওই ডিসিজটা আর যদি রক্ত গ্রুপ না মিলে তখন ওই রক্ত গ্রুপ মিলাতে হয় বা এই প্লাজমা এক্সচেঞ্জ করে, তখন এই পদ্ধতিতে খরচটা বেড়ে যায়। তখন সেখানে খরচ পড়ে 9 থেকে 10 লাখ টাকা। কিন্তু পারবে না এমন তো না, দিতে পারবে, এটা তো আমরা করে যাচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভাই বোন দেখা যাচ্ছে দিতে যাচ্ছে কিন্তু ব্লাড গ্রুপ মিলছে না। ওরা আসলে জানেই না যে এই ব্লাড গ্রুপ না মিললেও কিন্তু কিডনি প্রতিস্থাপন করা সম্ভব। এক্স্যাক্টলি। স্যার, একটু যদি জানি, আমি আবার একটু ডায়ালাইসিসের দিকে ফেরত আসব। এই যে কোন রোগীগুলোকে আপনারা বলেন যে ডায়ালাইসিস নিয়ে ভালো থাকতে, আর কোন রোগীগুলোকে আপনারা বলেন যে না তুমি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে পারবে? আমরা সব রোগীকেই বলি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার জন্য, তার বয়স যদি 65-এর নিচে থাকে। এখন রোগীরা অনেকেই বলে যে না আমি ওই ঝামেলায় যাব না, আমার কোনো ডোনার নাই, আমি ডোনার খুঁজতে পারবো না, আমি আমার বড় বোনকে বলেছি সে কিডনি দিতে রাজি হচ্ছে না, আমি হাজব্যান্ডকে বলেছি সে কিডনি দিতে রাজি হচ্ছে না। সে বলে যে ডোনারের অভাবের জন্য আমি ট্রান্সপ্ল্যান্ট করতে পারছি না। কিন্তু সর্বোচ্চ ট্রিটমেন্ট সবসময় আমরা বলে থাকি আপনি ডায়ালিসিস করার দরকার নাই, আপনি ট্রান্সপ্ল্যান্ট যত তাড়াতাড়ি পারেন করে যান। ডায়ালিসিস করে 6 মাসের মধ্যে করা যাবে, 2 বছরের মধ্যে করা যাবে, 5 বছরের মধ্যে করা যাবে। কিন্তু যত ডিলে করবেন তখন ওই হেপাটাইটিস B-C ভাইরাসটা আক্রমণ করে ডায়ালিসিস করতে হলে। কারণ হঠাৎ হেপাটাইটিস B-C যদি আক্রমণ করে তাহলে আপনার ট্রান্সপ্ল্যান্টটায় ওটাকে নেগেটিভ করে তখন আবার আপনি ট্রান্সপ্ল্যান্ট করতে পারেন। স্যার, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কিডনি রোগ নিয়ে অনেক কিছু জানার আছে, আমরা পরবর্তীতে অন্য কোনো অনুষ্ঠানে আবার আপনার সাথে আলোচনা করব। স্যার, আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই কিডনিটা ভালো রাখার জন্য কি করণীয় সে বিষয়ে সংক্ষিপ্ত আকারে আপনার কাছ থেকে জানবো। আমরা যারা কিডনি রোগে ভুগছি বা কিডনি রোগ শুরু হয়েছে, আমাদের সবাইকে আবেদন থাকবে যে আপনি আপনার লাইফটা অ্যাক্টিভ লাইফ তৈরি করবেন। যখন আপনার কিডনি রোগ ধরা পড়ে আপনি এক্সারসাইজ করবেন, আধ ঘন্টা মিনিমাম 1/2 ঘন্টা করে, অথবা হাঁটাহাঁটিতে ব্যস্ত থাকবেন। আপনি লবণের পরিমাণ কম খাবেন, চিনি অ্যাভয়েড করবেন এবং সবসময় প্রফুল্ল অবস্থায় থাকতে চেষ্টা করবেন, স্বাভাবিক ঘুম করবেন। যদি আপনি সিগারেট খান সেটা সিগারেট খাওয়াটা বর্জন করবেন। আপনার ডায়াবেটিস হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের মধ্যে রাখেন, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের মধ্যে রাখেন, তাহলে আপনি কিডনি রোগ হওয়া সত্ত্বেও বছরের পর বছর সুস্থ জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার এত মূল্যবান সময় আমাদের আজ দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নিউজ 24-কেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা পরবর্তী আয়োজনে আরও একজন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24-এর সাথেই থাকুন।